শিমুল, নদ নদীর পানি বাড়ছে, দুর্ভোগের চিত্র ঠিক কতটা দেখছেন? মিলা, আমরা এই মুহূর্তে রয়েছি সুরমা নদীর কুল ঘেঁষে। আসলে সিলেটের নদ নদীর পানি কিন্তু উঠানামা করছে, এবং আপনাকে যদি আমি নদ নদীর পানির যে চিত্রটা যদি তুলে ধরি, সেটা হচ্ছে যে সুরমার পানি বেড়েছে প্রায় 99 সেন্টিমিটার এবং কুশিয়ারের পানি বৃদ্ধি পেয়েছে 209 সেন্টিমিটার। তবে সারি নদীর পানি বৃদ্ধি পায়নি, নতুন করে বিপদসীমা থেকে 10 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এটা আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে সিলেটের পানি উন্নয়ন বোর্ড। সিলেটে রাত থেকে বৃষ্টি নেই, তবে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সিলেট বিভাগে বিভিন্ন জায়গায় কিন্তু অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট জেলা প্রশাসন বলছে পানিবন্দীদের যারা পরিবার রয়েছে সেগুলোকে তারা আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করছে। এখন পর্যন্ত 4802 জনকে তারা আশ্রয় কেন্দ্রে তুলেছেন। এছাড়া বন্যার্তদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা মেডিকেল টিমও গঠন করেছেন। সব মিলিয়ে তারা দাবি করছেন যে তাদের সব রকমের প্রস্তুতি নিয়েছেন। সিলেটে আসলে কেন বারবার বন্যা হয়, আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম গতকাল। তারা বলছেন যে আসলে বারে বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলের কারণেই মূলত সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এছাড়া সিলেটের প্রতিটি নদ নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে, যার ফলে সিলেটে বন্যা হচ্ছে। এছাড়া কিন্তু জেলা প্রশাসন গতকালেই কিন্তু সিলেটে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ যে এলাকাগুলো নিম্নাঞ্চলগুলো যে এলাকার প্লাবিত হয়েছে, অর্থাৎ কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, এইসব এলাকার পর্যটন কেন্দ্রগুলো তারা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছেন। তারা বলেছেন কোনো পর্যটক যাতে আসলে সেখানে না যায়, এবং তারা সব দিকে আসলে মনিটরিং করছেন। পানিবন্দী মানুষরা এখন সবচেয়ে দরকার সেটা হচ্ছে শুকনো খাবার এবং পরিষ্কার পানি। এই দিকে আসলে বরাদ্দ কম থাকলেও জেলা প্রশাসন বলছে তারা আসলে আন্তরিকভাবে চেষ্টা করছে এবং মন্ত্রণালয়ে তারা আসলে চাহিদা পাঠিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতি বা নদ নদীর পানি বাড়ার খবরাখবর। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবারে সুনামগঞ্জে থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরো এক সহকর্মী আর জুয়েল। জুয়েল, মিলা, সুনামগঞ্জে যদি বলি আমি, গত 24 ঘন্টা কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনও সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু গতকাল রাত থেকে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়, তারপরেও নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা হচ্ছে সুনামগঞ্জের মেঘালয় যে চেরাপুঞ্জিতে কিন্তু 48 ঘন্টায় 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে এবং নদ নদীর পানি গিয়ে হাওরে প্রবেশ করছে। আমি আপনাকে সুরমা নদীর পানির চিত্র দেখানোর চেষ্টা করি। গতকাল থেকে কিন্তু আজকে প্রায় 7 মিটার পানি বেড়েছে এবং নদীর পানি কিন্তু ক্রমেই বাড়ছে। যদিও প্রশাসন থেকে বলা হয়েছে যে যেহেতু চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তার ফলে কিন্তু নদ নদীর পানি বাড়বে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটা স্বল্প মেয়াদী বন্যা হতে পারে, সেই চিন্তা নিয়ে প্রশাসন থেকে বন্যা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং মাইকিং করে সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। তারা বলছেন যে আকস্মিক বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। যেহেতু এখনো অনেক হাওর খালি আছে, সেই হাওরে আগে নদীর পানি প্রবেশ করবে, তারপর হয়তো বিপদসীমা ছাড়ালে পরে সুনামগঞ্জে একটা বন্যার আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখনো বন্যার ওই ধরনের বড় ধরনের দুর্যোগের কোনো আশঙ্কা নেই, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হচ্ছে এবং যে চেরাপুঞ্জির যে বৃষ্টিপাত আছে সেই প্রস্তুতি নিয়ে কিন্তু প্রশাসন কাজ করছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কোনো এলাকা এখনো প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি। তবে যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে হয়তো সুনামগঞ্জে একটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে, সেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন এবং পানি উন্নয়ন কর্মকর্তারা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট সুনামগঞ্জের পাশাপাশি উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে কিন্তু উত্তরবঙ্গে তিস্তার পানিও বাড়ছে, একই সাথে দেখা দিয়েছে ভাঙন। এ বিষয়ে আরো খবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। তার বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু গতকাল থেকেই পানি প্রবেশ করেছে এবং বিভিন্ন যে ছোট ছোট চরগুলো রয়েছে সেই চরগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এই বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু কৃষক বিভিন্ন ফসল আবাদ করেছিলেন। আমি যদি একটু বলি, ভুট্টা, গম থেকে শুরু করে মৌসুমী যে ফসলগুলো রয়েছে, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন ফসল কিন্তু আবাদ করেছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে তিস্তার চরে। আর তিস্তা যেহেতু অনেকদিন ড্রেজিং করা হয় না এবং তিস্তার বিস্তীর্ণ একটা চর পড়ে রয়েছে, এখানকার নির্দিষ্ট যে গভীরতা সে গভীরতা নেই, যার কারণে কিন্তু উজান থেকে যখনই পানি নেমে আসে, গত 3 দিন থেকে কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, উজানে বৃষ্টিপাত হচ্ছে এবং এখনো কিন্তু লালমনিরহাট সহ
এই রংপুর অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, ফলে এই নদীর পানি ধীরে ধীরে বাড়ছে এবং চরগুলো ডুবে যাচ্ছে। এর পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে সবথেকে বেশি যে সমস্যাটি হচ্ছে, নদীর যে দুতীরে, সেই দুতীরে কিন্তু ভাঙন শুরু হয়েছে তীব্র। এই তীব্র ভাঙনের ফলে সাধারণ মানুষ কিন্তু সংখ্যায় পড়েছেন, বিশেষ করে নদী তীরবর্তী যে বাড়িগুলো রয়েছে এবং স্থাপনাগুলো রয়েছে সেগুলোর যারা পাশে বসবাস করছেন তারাই কিন্তু বেশি সংখ্যায় রয়েছেন। আমরা বিভিন্ন এলাকা ঘুরছিলাম, যেখানে দেখছিলাম যে যেখানে ভাঙন কবলিত এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু মানুষ বাঁশঝাড় সহ বিভিন্ন ভাবে চেষ্টা করছেন ভাঙন মোকাবেলা করতে। এবং পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এই বিষয়গুলো সজাগ রয়েছেন, দেখভাল করছেন, উপর মহলে জানাচ্ছেন। জরুরি ভিত্তিতে যখনই বরাদ্দ আসবে তখনই কিন্তু তারা জিও ব্যাগ সহ বিভিন্ন যে পদক্ষেপ নেওয়া যায় তারা কিন্তু সেগুলো নেবেন। তবে সাধারণ মানুষ বলছে যে এই শুষ্ক মৌসুমে যদি এই পদক্ষেপগুলো নেওয়া যেত ভাঙন রোধে, তাহলে কিন্তু তারা রক্ষা পেত। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, গত এক সপ্তাহে লালমিহাটের আদিতমারি উপজেলার এই তিস্তার তীরে কিন্তু কমপক্ষে 6টি বসত বাড়ি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। মানুষজন তাদের যে অস্থায়ী স্থানে তারা কিন্তু স্থান নিয়েছে। সব মিলিয়ে এই ছিল লালমিহাট থেকে তিস্তার পানি বৃদ্ধি এবং ভাঙন নিয়ে সবশেষ আমার কাছে। মিলা। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।